ওকে, আচ্ছা, আমি আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। আমার ক্লাসটা আমি স্টার্ট করে দিচ্ছি। আবার প্রথম থেকে আমরা স্টার্ট করি, কারণ যেহেতু আমাদের ক্লাসে একটু সংযোগে বিচ্ছিন্ন হয়ে গেছিল, মানে একটা প্রবলেম হয়েছিল আমাদের এখানে, তারে একটা প্রবলেম হয়েছে, সেটা ঠিক করার জন্য প্রথম থেকে আমরা স্টার্ট করি। কারণ আলটিমেটলি এই ক্লাসটা যেহেতু রেকর্ডিং থাকবে, তোমাদের পরবর্তীতে দেখাও দরকার, তাই একটু তাড়াতাড়ি আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, আমরা একেবারে শুরু করে দিই। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি এখানে মূলত ক্লাসটা হবে 24 ব্যাচের জন্য, কিন্তু তার সাথে 25-26 ব্যাচও থাকতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, আর এরপরের আমাদের কথা হচ্ছে জৈব যৌগের উপরে 10 থেকে 12টা লেকচার হবে। পুরোপুরি জৈব যৌগের বেসিক টু অ্যাডভান্স লেভেল পুরাটা কভার হবে। আমি একবারে যারা জৈব যৌগ কিছুই পারে না তাদেরকে দিয়ে আমরা স্টার্ট করব, তাদের জন্য এই ক্লাসটা নিব। এবং জৈব যৌগ কীভাবে করে পড়াবো সেটার একটা আউটলাইন দিয়েছিলাম এইভাবে, যে জৈব যৌগের প্রথমে শ্রেণীবিন্যাস পড়াবো, তারপরে হচ্ছে নামকরণ, এবং তারপরে সমানুতা, এবং তারপরে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, টলুইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যামিন, জৈব অ্যাসিড, অ্যালকোহল, ফেনল, ইথার, এগুলোর মধ্যে যেগুলো সিলেবাসে আমাদের আছে সেগুলো আগে পড়বো, এবং যেগুলো যতটুকু দরকার সেটার এমসিকিউ ক্রিয়েটিভ যাতে সব সলভ করতে পারি সেগুলোই আসলে আমরা করব। তো আমরা প্রথমত আমরা জৈব যৌগ কাকে বলে সেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করতে চাই, এবং সেখান থেকে আমরা আসলে শুরু করেছি। তো জৈব যৌগ কাকে বলে বলছিলাম, সেটা হচ্ছে আমরা জানি যে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেন মিলে হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককেই আসলে জৈব যৌগ বলে। এইটার ব্যতিক্রম যে নাই তা না, ব্যতিক্রম আছে, তবে আমরা এখন ব্যতিক্রমের দিকে যাচ্ছি না। আমাদেরকে কেউ যদি সংজ্ঞা বলতে বলে জৈব যৌগ কাকে বলে, আমরা ডিরেক্টলি এই সংজ্ঞাটা দিব যে হাইড্রোকার্বন এবং তার জাতককেই আসলে জৈব যৌগ বলে। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, একটু ধুমধাম, একটু সবাই বলো হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো জৈব যৌগের শ্রেণীবিন্যাসটা একটু ধুমধাম করে আমরা একটু শ্রেণীবিন্যাসটা করি, একেবারে ক্লাস 9-10-এর জিনিস, তারপরেও একটু আমরা ধুমধাম করে ফেলি। সবাই একটু খেয়াল করো, সবাই শ্রেণীবিন্যাসটা ধুমধাম করে ফেলো। শ্রেণীবিন্যাসটা জৈব যৌগের যেটা শ্রেণীবিন্যাস আছে, জৈব যৌগের যেটা শ্রেণীবিন্যাস আছে সেটা একটু ধুমধাম করে ফেলো সবাই শ্রেণীবিন্যাসটা। আমি তোমাদেরকে বলছিলাম যে জৈব যৌগ দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে মুক্ত শিকল, আরেকটা হচ্ছে কি বলতো, বদ্ধ শিকল। এটা বলেছিলাম না, মনে আছে? মুক্ত শিকল আর বদ্ধ শিকল। এবং মুক্ত শিকলের ক্ষেত্রে আমি একটা কথা বলেছি, মুক্ত শিকল সাধারণত দুই প্রকারের হয়। একটা হচ্ছে কি বলতো, সম্পৃক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। আচ্ছা, সবগুলো একবারে না লিখে আমি বলে দিই যে সম্পৃক্ত, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে এই যে মুক্ত শিকল, সম্পৃক্ত আর অসম্পৃক্তর যে বিষয়টা আসছে সেটা আমরা একটু বলে রাখি, যে এই যে আমরা যখন বলছি যে মুক্ত শিকল, মুক্ত শিকলের মধ্যে, মুক্ত শিকল মানে যেটা বদ্ধ না সেটাই মুক্ত শিকল। এগুলোকে সাধারণত আমরা অ্যালিফেটিক যৌগ বলি। সেগুলোকে কি যৌগ বলি? অ্যালিফেটিক যৌগ বলি। এগুলোকে বলি আমরা হচ্ছে অ্যালিফেটিক যৌগ। ঠিক আছে? তো এখন দেখো, এই মুক্ত শিকলের মধ্যে যখন আমরা বলতেছি সম্পৃক্ত, সম্পৃক্ত কথাটার অর্থ কি? সম্পৃক্ত কথাটার অর্থ হচ্ছে, এইটা যেহেতু আমরা বলছি যে আমরা যদি এখন চিন্তা করি হাইড্রোকার্বনের কথা, মনে করো হাইড্রোজেন আর কার্বন আছে, বলো দেখি একটা এইখানে দুইটা আমি কার্বন নিয়েছি, ভালো করে মনোযোগ দাও, দুইটা আমি কার্বন নিয়েছি, দুইটা কার্বন, ভালো করে দেখো, এই দুইটা কার্বনের আমরা যদি এইখানে কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড যদি দেই, এই অবস্থায় যদি দেই, তাহলে এইখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে 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 একটা হাইড্রোজেন থাকে। এবং কার্বনের যদি সব পাশেই যদি সিঙ্গেল বন্ড থাকে, সেগুলোকে বলি আমরা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। কেন সম্পৃক্ত হাইড্রোকার্বন বলি? কার্বন কার্বন যদি দ্বিবন্ধন দেই, যে কোনো একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি আসে, সেটাকে বলি আমরা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেটাকে কি বলবো বলো তো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে বলো, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? একক বন্ধন, সবগুলো থাকবে হচ্ছে একক বন্ধন, আমরা সবাই জানি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, যেটাতে কার্বন কার্বন দ্বিবন্ধন
দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। তোমাদের কোশ্চেন মনে আসে না যে কেন কেন এটার নাম সম্পৃক্ত হইলো, কেন এটার নাম অসম্পৃক্ত হইলো? খুবই সহজ কারণ। কারণ হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করো, একটা কার্বন যদি থাকে, একটা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন নিতে পারবে? এ সর্বোচ্চ কয়টা নিতে পারবে বলো তো? 4টা। আমি যদি তোমাকে বলি 2টা কার্বন সর্বোচ্চ কয়টা হাইড্রোজেন নিতে পারবে, তাহলে এরা সিঙ্গেল বন্ড থাকলে এখানে 3টা, এখানে 3টা, 6টা নিতে পারবে, C2H6। কিন্তু যদি আমি বলি কার্বন কার্বন একটা দ্বিবন্ধন দিছি, তাহলে কি এখানে আর কয়টা করে নিতে পারতেছে বলো তো? এর হাত আর 2টা করে ফাঁকা আছে, তাহলে আর কয়টা করে নিতে পারতেছে? 2টা 2টা 4টা নিতে পারতেছে, তার মানে C2H4 হইলো। 2টা কার্বন সর্বোচ্চ যেটা নিতে পারবে সেটা হচ্ছে 6টা হাইড্রোজেন। 2টা কার্বন এখানে নিচে হচ্ছে 4টা হাইড্রোজেন, কারণ ডাবল বন্ড আছে। তার মানে সর্বোচ্চ যেই পরিমাণ নিতে পারে ততটুকুই যদি উপস্থিত থাকে সেটাকেই বলি আমরা কি? সম্পৃক্ত। মনে আছে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? সম্পৃক্ত দ্রবণ মানে কি? যে একটা দ্রবণের মধ্যে যত বেশি পরিমাণ দ্রব্য উপস্থিত থাকতে পারে ততটুকুই যদি উপস্থিত থাকে, তার চেয়ে একটু বেশি দিলেই তলানি পড়বে। এই অবস্থায় ওই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। সেরকম এই কার্বনগুলা সর্বোচ্চ যতগুলো হাইড্রোজেন নিতে পারে ততগুলো হাইড্রোজেনই যদি থাকে সেটাকেই আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সেই জন্য কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি থাকে, কার্বন কার্বন যদি কি থাকে বলতো? সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড যদি থাকে, তাহলেই কিন্তু সেটাকে আমরা বলবো সম্পৃক্ত। কারণ এই ক্ষেত্রেই সর্বোচ্চ পরিমাণ হাইড্রোজেন আসলে উপস্থিত থাকবে। সবাই বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝছো? ক্লিয়ার? বুঝেছো? ক্লিয়ার হয়েছো না? আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে ওকে, তাহলে এইটা গেল হচ্ছে মানে একটা সম্পৃক্ত একটা অসম্পৃক্ত। তাহলে আমরা সম্পৃক্ত বলতে একক বন্ধন বুঝবো, কার্বন কার্বন একক বন্ধন, আর যদি একটাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকেই বলবো আমরা অসম্পৃক্ত, কারণ সর্বোচ্চ যত পরিমাণ হাইড্রোজেন থাকতে পারে তার চেয়ে আসলে কম পরিমাণে আছে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? ওকে। আচ্ছা, এখন দেখো, একজন বলছে স্যার আপনার পেইড ব্যাচ আছে কিনা? পেইড ব্যাচের এখন চিন্তা করার দরকার নাই, এখন চিন্তা করার দরকার নাই। পেইড ব্যাচ প্রতিবারই থাকে আমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, পেইড ব্যাচ থাকে। আমি যেহেতু মানে উদ্ভাসে যেহেতু পুরোপুরি সিজনেই দেখা যায় যে তুখর ব্যাচে ক্লাসগুলো নেওয়া হয়, তাই ওই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় শুধু তুখর মানে মানে ব্যাচটা খোলা হয়। তবে মানে একাডেমিক সবসময় আমি পেইড ব্যাচ রাখি না। গত বছর ছিল অবশ্য ফার্স্ট ইয়ারে, আমি সেকেন্ড ইয়ারে সময় পাই নাই। হ্যাঁ, ওই ফার্স্ট ইয়ারের জন্য একটা পেইড ব্যাচ খুলেছিলাম। তো এখন তুমি চিন্তা করো এইটা দিয়ে সব শিখবা, কোনো পেইড ব্যাচের দরকার নাই। তুমি এইটা দিয়ে জৈব যৌগ শিখে যাও, কোনো জায়গায় পেইড ব্যাচের দরকার নাই, ক্লিয়ার হয়ে যাবা। তুমি নিজে একটু খালি মানে সময় নিয়ে পড়ার চেষ্টা করো, সব ক্লিয়ার হয়ে যাবা। তাহলে আমরা একটু দেখি যে জৈব যৌগের শ্রেণীবিন্যাসে আমরা মুক্ত শিকল মানে যেটা বদ্ধ না, মুক্ত শিকল আমরা যদি দেখি, মুক্ত শিকল দেখলে আমরা এটা দুই প্রকারের পাবো, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। তাহলে বলো তো সম্পৃক্তর মধ্যে কি কে পাবা? তাহলে সম্পৃক্তর মধ্যে কাকে কাকে পাইছো বলো? কার্বন কার্বন একক বন্ধন পারবা? সম্পৃক্ত হাইড্রোকার্বন কারা? যেখানে কার্বন কার্বন কি আছে? একক বন্ধন আছে, সবগুলো একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন আছে, একক বন্ধন আছে। আর একটাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে কি হবে বলো? একটাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটা কিন্তু অসম্পৃক্ত হয়ে যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই বুঝছো কি? একটাও যদি দ্বিবন্ধন অথবা একটাও যদি ত্রিবন্ধন থাকে সেটাই কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়ে যাবে। ওকে, ঠিক আছে, কোনো প্যারা নাই। এইবার চলে আসো, এই পাশে চলে আসো। এইবার হচ্ছে বদ্ধ শিকল, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে আমাদের বদ্ধ শিকল। বদ্ধ শিকলের দিকে চলে আসি। দেখো, খেয়াল করো, বদ্ধ শিকলের মধ্যে আমরা দুই প্রকারের জিনিস পাবো। হ্যাঁ, বদ্ধ শিকলের মধ্যে আমরা দুই প্রকারের জিনিস পাচ্ছি। একটা হচ্ছে কার্বোসাইক্লিক বলেছিলাম, একটা হচ্ছে কার্বোসাইক্লিক মানে সাইক্লিক বদ্ধ, তো সাইক্লিক তো কার্বোসাইক্লিক, আরেকটা কি হেটারোসাইক্লিক। আচ্ছা, প্রথমেই বলে রাখি কার্বোসাইক্লিক জিনিসটা কি, ভালো করে বুঝো। কার্বোসাইক্লিক বিষয়টা কি? কার্বোসাইক্লিক মানে হচ্ছে হেটারোসাইক্লিক। হ্যাঁ, আচ্ছা, ওকে। কার্বোসাইক্লিক বিষয়টা হচ্ছে এরকম, একটু আমি ওই পাশে চলে যাই, বুঝতে সুবিধা হবে আমাদের। কার্বোসাইক্লিক, তাই না? কার্বোসাইক্লিক ব্যাপারটা হচ্ছে এরকম, যেখানে তোমার একটা সাইক্লিক কম্পাউন্ড,
কিন্তু সব জায়গায় তোমার কার্বন আর হাইড্রোজেন আছে। মানে মনে করো এইখানে আছে CH2, এইখানে আছে, মানে শিকলের প্রত্যেকটা শিকলের মধ্যে সবগুলাতেই কার্বন আছে। শিকলের মধ্যে সবগুলাতে কি আছে বলো তো? কার্বন আছে। যেমন আমি তোমাকে যদি বলি যে এখানে দেখো CH2 এটাকে বলে সাইক্লোপ্রোপেন। এই শিকলটা যে তৈরি হয়েছে, এই সাইক্লোপ্রোপেন যে শিকলটা তৈরি হয়েছে, সাইক্লোপ্রোপেন যে শিকলটা যে তৈরি হলো, বা সাইক্লোবিউটেন যদি বলি, CH2, এখানেও CH2 বললাম, এখানেও CH2 বললাম, এখানেও CH2 বললাম, এটাকে বলি আমরা সাইক্লোবিউটেন। এটাকে বলবো আমরা হচ্ছে সাইক্লোবিউটেন। একটা জিনিস খেয়াল করো, সাইক্লোপ্রোপেন বলো, সাইক্লোবিউটেন বলো, এইখানে এই যে এইটার যদি তুমি গাঠনিক সংকেত যদি চিন্তা করো, কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এই তিনটা একটা সাইক্লিক কম্পাউন্ড। কিন্তু এখানে যেহেতু কার্বনের 4টা হাত, তার মধ্যে 2টা হাত পূরণ হয়েছে, তাই আসলে এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে 2টা হাত পূরণ হয়েছে, তাই এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে 2টা হাত পূরণ হয়েছে, তাই এখানে একটা এইচ, এখানে একটা এইচ। তারপরে সবগুলাই CH2 মানে সাইকেলটা কি দিয়ে তৈরি বলতো? কার্বন দিয়ে। সাইকেলটা যেহেতু কার্বন দিয়ে তৈরি, যেহেতু কার্বন দিয়ে তৈরি, তাই এটাকে বলবো আমরা হচ্ছে কার্বোসাইক্লিক। কথা কি বোঝা গেছে? কার্বোসাইক্লিক কথা বোঝা গেছে? সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন এগুলা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ। পারবা? ক্লিয়ার? বুঝছো? এখন আচ্ছা, তাহলে বলো তো, তোমাকে আমি যদি বলি, তোমাদের মনে আছে এরকম করে আমি যদি বলি যে CH, এখানে মনে করো তোমার এরকম দেয়া আছে যে CH ডাবল বন্ড CH, এখানেও CH, এখানে ডাবল বন্ড, এখানে CH। তোমরা আমাকে বলো তো, এই যে একটা কম্পাউন্ড যে লিখেছি, এই যে কম্পাউন্ডটা যে আমরা লিখেছি, এইটা কার্বোসাইক্লিক কিনা? এটাও কার্বোসাইক্লিক, তাই না? কিন্তু এখানে কি আছে? ডাবল বন্ড আছে কি নাই? আছে। তো মানে এটার যদি তুমি নামকরণ করো, ধরো মনে করো যে CH2 আছে, একটা যদি ডাবল বন্ড থাকে এবং আবার সাইক্লিক কম্পাউন্ড, তাহলে নাম কি হবে? এইটা যেমন সাইক্লোপ্রোপেন, এইটা যেমন সাইক্লোবিউটেন, এটার নাম কি হবে বলো তো? বলো এটার নাম কি হবে? একটু বলো, সবাই একটু বলো, এটার নাম কি হবে? এটার নামটা কি হবে? এই পাশে দেই না, মনে করো CH ডাবল বন্ড CH, এখানে CH2, এখানে CH2, এটা নামকরণ কি হবে? আগের মতোই যদি তুমি চিন্তা করো, কি হবে নামকরণ? তাড়াতাড়ি বলো কি হবে? মানে এটা প্রোপেন ছিল, যেহেতু সাইক্লিক হয়েছে তাই সাইক্লোপ্রোপেন। এইটা বিউটেন ছিল, 4 কার্বন হইলে কি হয়? বিউটেন। যদি সাইক্লিক ছিল, সাইক্লোবিউটেন ছিল। রাইট, এই তো পারছো, সাইক্লোবিউটিন, ভেরি গুড। এটা হচ্ছে সাইক্লো কি বলতো? সাইক্লোবিউটিন, অবশ্যই সাইক্লোবিউটিন, তাই না? এটা হচ্ছে সাইক্লোবিউটিন, হ্যাঁ, বা সাইক্লোবিউট 1 ইন। আচ্ছা, এগুলোর নাম্বারিং মানে নামকরণ আমরা কিন্তু পরে শিখবো। যেমন তোমাকে যদি বলা হয় যে এরকম করে যদি বলা হয়, তুমি এখন কনফিউজড হয়ে যাইতে পারো, CH ডাবল বন্ড CH যেটা আমি প্রথমে দিয়েছিলাম, হ্যাঁ, এইটা যদি দেওয়া হয় তাহলে এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা আসলে এটা হচ্ছে সাইক্লো 1, হচ্ছে 3 বিউট 2, মানে বিউট ডাই ইন, অথবা সাইক্লোবিউট। এটা সবচেয়ে মানে সবচেয়ে সঠিক নিয়ম হচ্ছে মানে বিউটের পরে প্রথমে তুমি দেখো যে সাইক্লোবিউট, তারপরে হচ্ছে 1, হচ্ছে 3 ডাই ইন, এটা লিখে দিবা, তাহলে এক্সাক্ট হবে। সাইক্লোবিউট 1,3 ডাই ইন, সাইক্লোবিউট 1,3 ডাই ইন। কথা কি বুঝছো? ক্লিয়ার হয়েছো? সাইক্লোবিউট 1,3 ডাই ইন। কিন্তু তোমাদের এইটা বুঝাটা এখনকার জন্য ডিফিকাল্ট, যে এখানে আমরা এই জায়গায় 1, এই জায়গায় 2 দিলাম না কেন? নিয়মটা হচ্ছে ডাবল বন্ডের দুই পাশেই 1, 2 দিতে হয়। এই নিয়মগুলো আমরা আসলে যখন আমরা নামকরণ শিখবো তখন আমরা দেখবো আর কি নামকরণগুলো কিভাবে করে হয়। এখন প্যারা নাই, এখন তোমার এই প্যারা নিতে হবে না। এখন জাস্ট তুমি মনে রাখো এগুলা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড এবং কার্বোসাইক্লিক, যেহেতু এখানে কার্বনটা সাইকেলে আছে। এটা কি বুঝছো? ক্লিয়ার হইছো? মানে এই জিনিসটা বুঝলা?
কার্বনটা সাইকেলে মানে সাইকেলে যেহেতু আছে, এটা এখন বুঝার দরকার নাই যে এটা নামকরণ কিভাবে হইলো। আমরা যখন নামকরণ এগুলো শিখবো তখন আরো ভালো করে শিখবো। ক্লিয়ার, বুঝছো? আচ্ছা ঠিক আছে, কার্বোসাইক্লিক, তাহলে কার্বোসাইক্লিক হতে পারে। এখন দেখো কার্বোসাইক্লিক কিন্তু এইটা বাদেও তুমি কিন্তু কার্বোসাইক্লিক কি এটাকেও বলতে পারো যে সিএইচ, মনে করো যে এখানে আছে সিএইচ, এখানে আছে সিএইচ, এখানে আছে সিএইচ, এখানে আছে সিএইচ, এখানে আছে সিএইচ। বলো তো এইটাকেও তুমি কি কি বলতে পারো বলো দেখি? এইটাকেও কি তুমি কার্বোসাইক্লিক বলতে পারো? এই জিনিসটার নাম কি? এই বাবুটার নাম কি? একটু সবাই বলো তো, এই বাবুটার নাম কি? একটু আমাকে বলো, সবাই একটু কমেন্ট করো, এই বাবুটার নাম কি? এই পোলাপাইন একটু আমাকে বলো, এইটা এই বাবুটার নাম কি? এটা এই জিনিসের নাম কি? দেখছো না সবাই? এই বাবুটাকে দেখছো সবাই? বলো এই জিনিসের নাম কি? সবাই একটু বলো দেখি। হ্যাঁ, বেনজিন, রাইট। কার্বনের সংখ্যা 10 হইলে ডেকেন হয়, 20 হইলে ইকুয়াস হয়, হ্যাঁ, আর 30 হইলে ট্রাইএসাইড হয়। ওগুলো আমরা দেখবো। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, ওগুলো নামকরণের সময় দেখবো। হ্যাঁ নীলা, সমস্যা নেই, প্যারা নাই। ওকে, তাহলে এইটার নাম হচ্ছে কি? বেনজিন না? এটার নাম কি? বেনজিন। ক্লিয়ার, বুঝছো? এটার নাম কি? বেনজিন। এখন দেখো যে এইটাও কিন্তু কার্বোসাইক্লিক, এটাও কার্বোসাইক্লিক, এটাও কার্বোসাইক্লিক, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এই কার্বোসাইক্লিক আর এই কার্বোসাইক্লিকের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায় বলতে পারবা? এইটার নাম হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ, এগুলো হচ্ছে অ্যালিসাইক্লিক, আর এটাকে বলে অ্যারোমেটিক। মানে আমাদের বদ্ধ শিকল আসলে দুই প্রকারের হইতে পারে, মানে আমরা বদ্ধ শিকল যে দুই প্রকারের হইতে পারে, এই যে কার্বোসাইক্লিক, এই কার্বোসাইক্লিকও আসলে দুই প্রকারের হইতে পারে। একটাকে বলবো আমরা হচ্ছে অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক মানে যেই সাইক্লিকটা অ্যালিফেটিকের মতো, সেই অ্যালিসাইক্লিক যৌগ। সাইক্লিক যৌগ কিন্তু অ্যালিফেটিকের মতো। আরেকটাকে বলবো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ কোনগুলা সেটা বের করার হ্যাকেল তত্ত্ব আমরা পরে শিখবো, যে কোনটা আসলে অ্যারোমেটিক যৌগ, সেটা কিভাবে করে বের করে সেটা কিন্তু আমরা শিখবো। ঠিক আছে, তাহলে অ্যালিসাইক্লিক আর হেটারোসাইক্লিক। তাহলে বলো তো, একটু আগে যে আমরা পড়লাম এইখানকার মধ্যে তোমরা মানে প্রথম কথা হচ্ছে যদি একান্তর দ্বিবন্ধন থাকে, হ্যাঁ, মানে এগুলো আসলে পরে আমরা অ্যারোমেটিক কোনটা সেটা, বেনজিন যেমন একটা অ্যারোমেটিক যৌগ, এটা অ্যারোমেটিক না। এখানে দ্বিবন্ধন না থাকলে অ্যারোমেটিক কখনোই হবে না। এটাও অ্যারোমেটিক না, এটাও অ্যারোমেটিক না, এগুলা জাস্ট অ্যালিসাইক্লিক যৌগ। এই যে এগুলো জাস্ট অ্যালিসাইক্লিক যৌগ। ঠিক আছে, দ্বিবন্ধন থাকলেই যে হবে তা না, এটা সঞ্চারণশীল দ্বিবন্ধন লাগে এবং হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন লাগে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন লাগে। সেগুলো হ্যাকেল তত্ত্ব অনুসারে তো পরে পড়বা, সেটা আমি আসলে দেখাবো এক এক করে। তো কোনটা আসলে কোন অ্যালিসাইক্লিক যৌগগুলো আসলে অ্যারোমেটিক, সেগুলো আসলে কোনটা অ্যালিসাইক্লিক যৌগ হবে, কোনটা অ্যারোমেটিক যৌগ হবে। ক্লিয়ার, বুঝছো? তো আমরা এখানে চলে আসি যে আমাদের এখানে দুই প্রকারের হইতে পারে। কোনগুলো অ্যালিসাইক্লিক যেমন সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপেন, সাইক্লোমিথেন, আর অ্যারোমেটিক হইতে পারে হচ্ছে বেনজিন। সবাই বুঝেছো? ক্লিয়ার। আচ্ছা, হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক মানে সাইকেলের মধ্যে অন্য কেউ যদি থাকে, সাইকেলটার মধ্যে অন্য কেউ যদি থাকে। এইটাও দুই প্রকারের, হেটারোসাইক্লিক যৌগ দুই প্রকারের হয়। একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, এটা হচ্ছে অ্যালিসাইক্লিক, আর কি বলো দেখি? আরেকটা হচ্ছে অ্যারোমেটিক, এইটাও দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, হেটারো অ্যালিসাইক্লিক। অ্যাকচুয়ালি এটাকে বলি আমরা হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। মানে এটাকে হেটারো মানে হচ্ছে অন্য কিছু যদি যুক্ত হয় তাহলে সেটাকে হেটারো বলি। হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক, এটা আসলে আমরা বলি। তো হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক, দেখো যে হেটারো সাইক্লিক মানে কি? এর আগের বার কার্বোসাইক্লিক ছিল, মানে কার্বনটা সাইকেলের মধ্যে ছিল। কিন্তু হেটারোসাইক্লিকে কি হয়? সাইকেলের মধ্যে কার্বন বাদে অন্য কেউ থাকতে পারে। এই কার্বন বাদে অন্য কেউ থাকতে পারে। যেমন তোমাকে আমি যদি বলি সাইক্লিক ইথার, যেগুলো সাইক্লিক ইথারের মধ্যে তোমরা দেখতে পাবা যে সাইক্লিক ইথার, যেমন ইপোক্সি বলে জিনিস আছে। আচ্ছা, তোমরা পরবর্তীতে পড়বা। মনে করো CH2, এখানে আছে CH2, এখানে O, সাইকেলের মধ্যে O আছে। ঠিক আছে, এটাকে বলবো আমরা কি বলো দেখি? এটা কি বলবো আমরা? কিন্তু একটা হেটারোসাইক্লিক যৌগ, এবং এটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক যৌগ, এটা অ্যারোমেটিক না। আবার হেটারো অ্যারোমেটিক যৌগও আছে। হেটারো অ্যারোমেটিক যৌগগুলো কোনগুলা? যেমন তোমাকে আমি যদি বলি যে এরকম এই
হ্যাঁ, এই জিনিসটার নাম কে বলতে পারবা বলো দেখি, এই জিনিসটার নাম কে বলতে পারবা? এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে পিরিডিন। সবাই কি জানো তোমরা? হ্যাঁ, এটা এই জিনিসের নাম হচ্ছে পিরিডিন। এই জিনিসের নাম হচ্ছে পিরিডিন। তারপরে তারপরে এগুলো এই যৌগগুলোর নাম কি তোমরা দেখেছো কোনোদিন? মানে মানে সাইকেলের মধ্যে এখানে, আচ্ছা একটা জিনিস মনে রাখো, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে বুঝবো যে এখানে সিএইচ আছে, এখানে সিএইচ আছে, এখানে সিএইচ আছে, এখানে সিএইচ আছে, এখানে সিএইচ আছে। এটা কিন্তু এইভাবেও লেখা যায়, মানে সিএইচ আমরা সিঙ্গেল বন্ড দিলাম, এখানে সিএইচ লিখলাম, মানে এই জিনিসটাকে এই পাশে লিখি, এই জিনিসটাকে তুমি ইচ্ছা করলে সিএইচ সিঙ্গেল বন্ড, সিএইচ ডাবল বন্ড, এখানে সিএইচ সিঙ্গেল বন্ড, এন ডাবল বন্ড, সিএইচ এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিএইচ, এখানে তোমার ডাবল বন্ড, এইভাবে করেও কিন্তু লিখতে পারো, তাই না? এই জিনিস আর এই জিনিস কিন্তু একই, এই দুটা একই কথা। মানে এইখানে আমরা এইভাবে করে লিখতেছি যে দুটা কিন্তু আসলে একই একই জিনিসই। আসলে কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বুঝছো? এটা কিন্তু পিরিডিন, এই জিনিসটার নাম হচ্ছে তোমার পিরিডিন। তো এরকম এরকম আছে, ফিউরান আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে থায়োফিন আছে। তো এগুলো এই যৌগগুলো আছে। এর মধ্যে এইটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। এটা কি বলতো? হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। আর এইটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ। এরা হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ। কেন হইলো এগুলা নিয়ে আমরা আসলে পরে ডিসকাস করব। তো মোটামুটি ভাবে করে আমাদের এই হইলো কাহিনীটা, এই হইলো তোমার শ্রেণীবিন্যাস। আবার ভালো করে দেখো, একটা হচ্ছে মুক্ত শিকল, যেগুলো হচ্ছে মুক্ত, এইভাবে করে মুক্ত শিকল আছে, এবং সবগুলা যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে হচ্ছে সম্পৃক্ত, যদি একটাও দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে হচ্ছে অসম্পৃক্ত। এরপরে বদ্ধ শিকলের মধ্যে দুই প্রকারের, একটা কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে প্রত্যেকটা সাইকেলের মধ্যেই যদি কার্বন থাকে, যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, পেন্টেন, এগুলো। আর অ্যারোমেটিক যেমন হচ্ছে বেনজিন, অ্যারোমেটিক যৌগ যেমন হচ্ছে আমাদের কি বলতো? বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক কার্বোসাইক্লিক যৌগ, অ্যারোমেটিক কার্বোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক মানে সাইকেলের মধ্যে যদি কার্বন বাদে অন্য কিছু থাকে, সেটাও আবার হেটারো অ্যালিসাইক্লিক হইতে পারে, আবার হেটারো অ্যারোমেটিকও হতে পারে। হেটারো অ্যালিসাইক্লিকের একটা এক্সাম্পল হচ্ছে ইপোক্সি, যেগুলো কম্পাউন্ড আছে সাইক্লিক ইথার, মানে তোমার সাইকেলের মধ্যে অক্সিজেন থাকে, সেগুলোও আমরা নামকরণ করা শিখবো পরবর্তীতে। বিশেষ করে এগুলো অ্যাডমিশনে আমরা বেশি শিখি, ইপোক্সি টাইপের কম্পাউন্ড গুলা। আর হেটারো অ্যারোমেটিক যৌগের মধ্যে তো এগুলো তো খুবই কমন, যে পিউরিন, তারপরে ফিউরান, পাইরল, হ্যাঁ, তারপরে থায়োফিন, এগুলো হচ্ছে তোমার হেটারো অ্যারোমেটিক যৌগ। এই পর্যন্ত আমরা আসলে ক্লিয়ার কিনা একটু আমি জানতে চাই, এই পর্যন্ত আমরা আসলে ক্লিয়ার কিনা? সবাই কি বুঝছো? ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হইছো? ক্লিয়ার না? ওকে, তো চলে আসো আমরা এইবার আমরা চলে আসি কোন জায়গায় বলো দেখি? এইবার আমরা নোমেনক্লেচার বা হচ্ছে আমাদের নামকরণে চলে আসি। সবাই একটু নামকরণগুলা ভালো করে বোঝার চেষ্টা করো। শুনো, নামকরণ আমি কিভাবে করে পড়াবো? প্রথমে আমি কিন্তু তোমাদের, যেহেতু ধারাবাহিকভাবে, এমন না যে একটা ক্লাস নিয়ে আমাদের শেষ, যেহেতু ধারাবাহিকভাবে আমরা ক্লাস করব, তাই নামকরণটা প্রথমে আমি পড়াবো যে এই যে আমাদের যতগুলা কার্যকরী মূলক আছে, সেই কার্যকরী মূলকগুলার প্রত্যেকটার পরিচিতি অনুসারে নামকরণগুলা কিভাবে করে আসতেছে, সেটার আগে আমরা আসলে নামকরণ করব। এরপরে যখন আমরা অ্যালকেন পড়বো, অ্যালকেনের বিস্তারিত নামকরণ পড়বো, অ্যালকেন, অ্যালকাইনের আবার বিস্তারিত নামকরণও কিন্তু আমাদের আছে। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আমরা কিন্তু স্টার্ট করতে পারি নামকরণের বিষয়টা। তোমরা আমাকে বলো তো, এই জৈব যৌগের নামকরণ কত প্রকারে করা যায়? অ্যান্সার হচ্ছে 3 প্রকারে। একটা আছে সাধারণ, জেনারেল নেম যেটা। 2 নাম্বার আছে উদ্ভূত নিয়মে নামকরণ, উদ্ভূত। আর 3 নাম্বারটা কি বলতো? ইউপ্যাক, IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই 3টা প্রকারে আসলে নামকরণ করা যায়, তাই না? ওকে, এই 3টা প্রকারে আসলে আমাদের নামকরণ করা যায়। তো আমরা যখন
নামকরণ করব তখনই কিন্তু সেখানে কিন্তু ফাংশনাল গ্রুপগুলো চলে আসবে। ফাংশনাল গ্রুপগুলো চলে আসবে, সেই ফাংশনাল গ্রুপের ক্রম, কোনটাকে প্রায়োরিটি বেশি দিতে হবে, কোনটা কি রকমের, সেগুলো কিন্তু চলে আসবে। মানে একেবারে যদি তোমাদেরকে বলা হয় যে অ্যালিফিটিক যৌগ অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য কি, জৈব যৌগ অজৈব যৌগের মধ্যে পার্থক্য কি, এইসব করে টাইম নষ্ট করে কোনো লাভ নাই। তোমাদের জৈব যৌগ তোমরা কম পারো, আজাইরা জিনিস বেশি পড়ো। এই কারণে যেটা কাজের জিনিস, যেগুলো কাজের জিনিস সেগুলো পড়তে হবে, সেগুলো ভালো করে পড়তে হবে। আজাইরে জিনিস পড়ে টাইম নষ্ট করা যাবে না, ঠিক আছে? টাইম নষ্ট করে লাভ নাই, কারণ তুমি অনেকক্ষণ ধরে ওগুলো পড়লা, কিন্তু এর মধ্যে ওটা যখন চলে আসবে তুমি কিন্তু বুঝে যাবা। তাই এই কন্টিনিউয়াসলি এই 10টা ক্লাস ভালো করে করবা, তুমি কিন্তু তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, ফাংশনাল গ্রুপ আমরা ওর মধ্যে কিন্তু পারবো আর কি তখন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সাধারণ নিয়ম উদ্ভূত নিয়ম বেশি জানতে হয় না আমাদের, মূলত হচ্ছে ইউপ্যাক নিয়ম জানতে হয়। তারপরও সাধারণ নিয়মের কিছু কম্পাউন্ড আমরা যদি বলি, সাধারণ নিয়মে আমরা যদি কিছু কম্পাউন্ডের কথা বলি, ঠিক আছে? সাধারণ নিয়মে কিন্তু সবগুলোরই আলাদা আলাদা করে নাম আছে। তারপরেও আমি যদি অ্যালকেনের কথাই বলি, ধরো তোমাকে আমি বললাম CH3 CH2, মনে করো CH2 CH3, এটা বললাম। তো এইটার সাধারণ নামকরণে এটার নামটা কি হবে বলো? জেনারেল নেম। এটা জেনারেল নেমটা কি হবে বলতে পারবা? এটা জেনারেল নেমটা কি হবে বলো? বলো 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 যে CH3 CH2 CH2 CH3, এটা জেনারেল নেমটা কি হবে? জেনারেল নেমে আমরা বলি যে এখানে কার্বন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা কার্বন আছে। 4 কার্বন বিশিষ্ট, আমরা তো রুট নেম জানি তাই না? ইউপ্যাক নামের সময় আরো রুট নেম কি ওগুলো আবার আমি বলবো। নর্মালি জানো যে 4টা কার্বন হলে বিউটেন হয় তাই না? অ্যালকেন বিশিষ্ট এটাকে বিউটেন। যেহেতু সরল শিকল আছে এটাকে বলি আমরা হচ্ছে এন বিউটেন, এগুলোকে বলি আমরা হচ্ছে এন বিউটেন, তাই না? মানে এন দিয়ে আমরা আসলে ইংলিশ দিয়ে যদি লেখো বিউট দিয়ে হচ্ছে এন বিউটেন, এন বিউটেন, রাইট? এন বিউটেন, শুধু বিউটেন না, শুধু বিউটেন হচ্ছে ইউপ্যাক নাম, আর এন বিউটেন হচ্ছে জেনারেল নেম। ক্লিয়ার? আমরা কিন্তু সাধারণ নিয়মে নামকরণ বলছি, এটা হচ্ছে এন বিউটেন। ক্লিয়ার? মানে এন বিউটেন মানে হচ্ছে তোমার সবগুলো হচ্ছে সরল শিকলে আছে, সবগুলো সরল শিকলে আছে। যেমন তোমাকে যদি বলা হয় যে CH3 CH2 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 CH3, তাহলে বলো তো এখানে কয়টা কার্বন আছে? 5টা কার্বন, তাহলে এটা হবে এন পেন্টেন, তাই না? এটার নাম কি হবে? এন পেন্টেন। কাহিনী এরকম, খুবই সহজ কথা, এন পেন্টেন। আচ্ছা, বুঝছো? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। সাধারণ নামের ক্ষেত্রে আরো কিছু যদি আমরা বলি, আমি সাধারণ নামগুলো একটু দ্রুত গতিতে যাচ্ছি, এটার পিছনে রিজন হচ্ছে সাধারণ নাম খুব বেশি ইম্পর্টেন্ট তা না। আমি যদি এখন বলি তোমাকে যে CH3 এইভাবে করে আছে, যে CH এইখানে একটা হাত উঠছে, আবার এখানে এই অবস্থায় মনে করো এই হাতটা উঠছে, এখানে একটা CH3 দিলাম, বলতে পারবা এটার নাম কি? একটু বলো, এটার নাম কি? তোমরা আমাকে বলো, বলতে পারবা কেউ? এটার নাম কি? এটার নাম কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটার নাম কি? তাড়াতাড়ি বলে ফেলতে হবে। এই জিনিসটার নাম হচ্ছে আইসো, তাই না? এটার নাম হচ্ছে আইসো। এবং 1 2 3 4 5 এখানে কি আইসো, এটার নাম পেন্টেন নাকি আইসো বিউটেন? কে বলতে পারবা এটার নাম কি? আইসো পেন্টেন নাকি আইসো বিউটেন? একটু আমাকে কমেন্ট করো, এটার নাম কি? 2 পেন্টেন? আরে না, 2 তো হচ্ছে ইউপ্যাক নাম। আইসো জেনারেল নেম জিজ্ঞেস করছি, জেনারেল নেম, সাধারণ নাম, কিন্তু সাধারণ নাম, ইউপ্যাক নাম নয়। আরে সাধারণ নাম কেউ জানো না নাকি? কি বলে? তাহলে তো আইসো জিনিসটা পারবাই না। না, কোথায়? বলো বলো বলো। বলো। আইসোবিউটেন সবাই পারে, আইসোবিউটেন সবাই লিখছে, ভুল। এটার নাম হবে আইসো
পেন্টেন। শুনো, জেনারেল নেমে যখন তুমি আইসো বলতেছো তখন সবগুলা কার্বনকে তোমাকে হিসাব করতে হবে। এইটা না ইউপ্যাক নামের মতো শুধু মাতৃশিকলের কার্বন হিসাব করলে হবে না। তার মানে এটার নাম হচ্ছে আইসোপেন্টেন। এটার নাম কি বলতো? আইসোপেন্টেন। এটার নাম হচ্ছে আইসোপেন্টেন। কথা কি বুঝছো? এটার নাম কি? আইসোপেন্টেন। তোমাকে যদি এরকম বলতো যে CH3, এখানে বলতো CH, এখানে বলতো CH3, এখানে বলতো CH3, তাহলে এটার নাম হইতো আইসোবিউটেন। 4টা কার্বন, আইসোবিউটেন। এটা কিন্তু ভুল করা যাবে না। তোমাকে কেউ যদি আইসো কম্পাউন্ড লিখতে বলে তোমাকে কিন্তু এটা ভুল করা যাবে না। সবাই কি বুঝছো? ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার? ওকে, সবাই বুঝছো? তাহলে এই কম্পাউন্ডগুলোর নাম হচ্ছে যে আইসোপেন্টেন, আইসোবিউটেন। জেনারেল নেম আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা এক এক করে শিখবো, কোনো প্যারা নাই। তাহলে আইসো সম্পর্কে একটু ধারণা হইলো, আইসো সম্পর্কে একটু ধারণা দিলাম। তবে মানে এগুলোর কিন্তু অনেক মানে এই যে মানে নিয়ম আছে, যেগুলো আমি প্রথমে যদি এটা অ্যাডমিশন ক্লাস হইতো তাহলে আমি এই জিনিসটা বলতাম, যে এই জিনিসটাও বলে দিতাম। একটু আমি তারপরে বলে দিচ্ছি। মনে করো CH3, মনে করো CH2, মনে করো যে এটা হচ্ছে OH। এইটা নর্মালি দেখো, এইটা যদি নর্মালি তুমি চিন্তা করো, এখানে কার্বন আছে 1 2 3 4 5টা, মোট 5টা কার্বন আছে। হ্যাঁ, তো এই যে 5টা যে কার্বন আছে টোটাল, তাহলে তোমার এইটার নাম হচ্ছে পেন্টাইল অ্যালকোহল। পেন্টাইল অ্যালকোহল জেনারেল নেম আর কি, পেন্টাইল অ্যালকোহল। পেন্টানল কিন্তু না, পেন্টাইল অ্যালকোহল। আইসোপেন্টানলও বলা যায়, কিন্তু এটার মেইন নাম হচ্ছে আইসোপেন্টাইল অ্যালকোহল। আইসোপেন্টাইল অ্যালকোহল বা পেন্টানলও অনেক সময় বলে। পেন্টাইল অ্যালকোহল বা পেন্টানল, আইসোপেন্টানলও অনেক সময় বলে, আইসোপেন্টানল। তো এগুলো জিনিস আমরা এক এক করে পরে পড়বো। আইসো কেন হইলো দেখো, ভালো করে বুঝো। মানে যখন OH মূলক থাকে, তার বিপরীত দিক থেকে দ্বিতীয় নাম্বার কার্বনে যদি এই অবস্থায় যদি এই শিকলটা যদি বের হয়, তাহলে সেটাকে আইসো বলবো। কিন্তু এখন তোমার জানার দরকার নেই, নর্মাল একটা জিনিসটা বুঝো যে কার্বন 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 যে সিঙ্গেল বন্ড এইভাবে করে চলছে চলছে চলছে, এই জায়গায় যদি একটা কার্বনের শিকল বের হয়, তাহলে সেই বিষয়টাকে আমরা বলবো আইসো। এইটুক জিনিস জাস্ট মনে রাখো। সবাই কি বুঝছো? এবং যখন তুমি নামকরণ করবা তখন কিন্তু তোমার অ্যাকচুয়ালি মানে সবগুলা কার্বনকে নিয়ে হিসাব করতে হবে। 2 নাম্বার কার্বনে একটা হচ্ছে কার্বনের শিকল বের হবে, মানে একটা CH3 আসবে, এবং কার্যকরী মূলকের বিপরীত পাশে, কার্যকরী মূলক যদি OH বা COOH যদি থাকে, তার বিপরীত পাশ থেকে 2 নাম্বার কার্বনে, সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা কিন্তু আমরা পরে আস্তে আস্তে শিখবো। তবে তারপরেও আমরা একটু জানাইলাম, একটু আমি জানলাম। তবে এখন জাস্ট এইভাবে করে তুমি মনে রাখো যে 2 নাম্বার কার্বন এটা হইলেই তোমার আইসো হয়, এটুকু মনে রাখো। ওকে, আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে নিও। আমরা যদি এই 2 নাম্বার কার্বনে মনে করো এইভাবে করে আছে যে CH3C, তারপরে মনে করো CH2 মনে করো CH3, এখানেও CH3 আছে, এই পাশেও CH3 আছে। এই স্ট্রাকচারটাকে বলবো আমরা হচ্ছে নিও স্ট্রাকচার। এটাকে বলবো আমরা আসলে নিও স্ট্রাকচার। তাহলে এটার নামকরণ কি হবে দেখো, যে এখানে মোট কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বন আছে, তাই এটার নাম হবে নিওহেক্সেন। এটার নাম হবে নিওহেক্সেন। যেমন এখানে যদি চারপাশেই যদি এইভাবে করে যদি থাকতো, হ্যাঁ, তাহলে এটার নাম হইতো নিওপেন্টেন। এটার নাম হইতো নিওপেন্টেন। মোট কার্বন আছে 1 2 3 4 5টা, তাহলে এটার নাম হইতো নিওপেন্টেন। সবাই কি বুঝছো কি বুঝো নাই? সবাই ক্লিয়ার? বুঝেছো? এটার নাম হইতো কিন্তু নিওপেন্টেন। সবাই ক্লিয়ার হয়েছো? এটার নাম হইতো কিন্তু নিওপেন্টেন। ওকে, আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম আছে, এটা মনে রাখবা। একটা ব্যতিক্রম আছে, এটা অনেক সময় ভর্তি পরীক্ষা কাজে লাগে, তোমাদের জন্য কাজে লাগবে না। সেটা হচ্ছে আইসো অকটেন। আমরা যদি এইভাবে করে আইসো অকটেন যদি করার চেষ্টা করি, অনেকে আইসো অকটেন কিভাবে করবে বলো তো? যে এখানে আমরা বলবো যে এখানে কার্বন, আইসো অকটেন যদি করতে চাই, এখানে কার্বন 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 কার্বন, আমরা এই পাশে 7টা দিব, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর এই জায়গায় একটা দিয়ে দিব। তাহলে এখানে কি হলো? এখানে CH3, এটাতে দিলাম CH, এটা দিলাম CH2, এটা দিলাম CH2, এটা দিলাম CH2, এটা দিলাম CH2, এটা দিলাম
CH3 আর এখানে দিলাম CH3, এইটাকে আমরা আইসোঅক্টেন মনে করব। কিন্তু এইটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যতিক্রম, এইটাকে আসলে আইসোঅক্টেন বলে না। এইটাকে মানে যেটাকে নরমালি আইসোঅক্টেন হওয়ার কথা সেটা কিন্তু আসলে আইসোঅক্টেন না, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। এই ব্যতিক্রমটা এটা ট্রেডিশনালি আইসোঅক্টেন। তোমরা নকিং জিনিসটা পড়বা, ফিজিক্সে জিনিসটা আছে যে নকিং মানে কোনো কিছু জ্বালানির নকিং, 100% নকিং হচ্ছে আইসোঅক্টেনের থাকে আর এনহেপ্টেনের হচ্ছে 0 থাকে। ওই যে যার মানে যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে নকিং এর বিষয়টা নিয়ে আসলে ট্রেডিশনালি আইসোঅক্টেন যেটাকে বলা হয় সেটা হচ্ছে 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেনকে বলা হয় হচ্ছে আইসোঅক্টেন। 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন, তার মানে হচ্ছে এটা পেন্টেন হবে, মানে ইউপ্যাক নাম আর কি এটা, যে 1 2 3 4 5টা 2 নাম্বারে এবং 2 নাম্বারে 2টা সি থাকবে এবং 4 নাম্বারে একটা সি থাকবে। তার মানে বিষয়টা এরকম হবে, এখানে CH3, এটাও CH3, এটাও CH3, এটা CH3, এটা আসবে এটা তো নাই এখানে আসবে CH2, এটা আসবে CH, এটা আসবে CH3। এইটাকে বলা হয় আসলে, এইটাকে বলা হয় আইসোঅক্টেন। এইটা আসলে আইসোঅক্টেন। কথা কি বোঝা গেছে? আইসোঅক্টেনের সংকেত অ্যাকচুয়ালি 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেনকে ট্রেডিশনালি আসলে আমাদের বলা হয়, ট্রেডিশনালি বলা হয় হচ্ছে আইসোঅক্টেন। সবাই কি বুঝছো? ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবা, এইটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, আর কিছু না। এটা অ্যাডমিশনের কাজে লাগে, বুয়েট অ্যাডমিশন বা ঢাকা ভার্সিটির অ্যাডমিশন বা যে কোনো ভার্সিটির অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। সবাই কি বুঝছো? কাহিনী কি বুঝলা? এটা বুঝছো? এটুকু জানলেই হবে তোমার। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম। তোমরা নর্মালি আইসো নিও, এগুলা মনে রাখো, সাধারণ নামের মধ্যে এটা জিনিস, হ্যাঁ, এগুলো মনে রাখো। আর আমরা অন্যান্য যখন যেই চ্যাপ্টারটা পড়বো, যেমন অ্যালকেন যখন পড়বো, অ্যালকেনের সাধারণ ইউপ্যাক এবং উদ্ভূত নাম সবই পড়বো, কোনো প্যারা নাই। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে আসলে আমাদের নামকরণের মধ্যে সাধারণ নামকরণ নিয়ে আমরা একটু কথা বলছি, এবং সাধারণ নামকরণের মধ্যে এন পাইছি, আইসো পাইছি, নিও পাইছি, ঠিক আছে? এগুলো বাদ দিয়েও কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, এরকম জিনিস দেখবা। সেকেন্ডারি, টারশিয়ারি, এগুলো কিন্তু আমরা পড়ার সময় আবার পড়বো, যে সেকেন্ডারি কোনটা, টারশিয়ারি কোনটা, মানে টার্ট দিয়ে দেওয়া থাকবে, সেক দিয়ে দেওয়া থাকবে, এরকম কিন্তু দেওয়া থাকবে। হ্যাঁ, এই কোনটা আসলে 2 ডিগ্রি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে টার্ট হচ্ছে 3 ডিগ্রি, এগুলো আমরা পড়বো আর কি, এক এক করে পড়বো, কোনো প্যারা নাই, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো, আমরা এইবার চলে যাই উদ্ভূত নামকরণে। আমি একটু আগে ধারণা দিয়ে রাখতেছি, আমরা ইউপ্যাক নামটা ডিটেলস পড়বো, ইউপ্যাক নামটা, কিন্তু এগুলো সম্পর্কে ধারণা তোমার থাকতে হবে, যাতে করে যখন যেই পার্টটা আসবে সেটা যাতে তুমি ধারণা ফুললি থাকে, যাতে করে তোমার কোনো সমস্যা না হয়। দেখো, উদ্ভূত নামটা মূলত, উদ্ভূত নামের যেটা বিষয় সেটা হচ্ছে, যদি অ্যালকেনের যখন উদ্ভূত নাম করা হয়, অ্যালকেনের ক্ষেত্রে সেটা মিথেনকে জাতক ধরা হয়, মিথেনকে মেইন কম্পাউন্ড ধরে তার জাতক হিসাবে অ্যালকেনের নাম করা হয়। যেমন আমি যদি বলি CH4, এটার নাম যদি মিথেন হয়, উদ্ভূত নামে আমি যদি বলি CH3, এটার নাম তো অ্যাকচুয়ালি ইথেন না, এইটা না বলে এইটাকে আমরা বলি হচ্ছে মিথাইল মিথেন। হ্যাঁ, কি বুঝলা? এটা কি বুঝলা? এটার নাম হচ্ছে মিথাইল মিথেন, মানে মিথেনটাই আছে, আমি বললাম যে একটা এইচের জায়গায় একটা মিথাইল গ্রুপ চলে আসছে, এটারই নাম হচ্ছে মিথাইল মিথেন। আমি যদি বলি না, আমি মনে করো যে CH3 জায়গায় এখানে CH2 দিলাম, এইটাকে CH3 দিলাম, এটাকে CH3 দিলাম, এইটাকে বলবো হচ্ছে, আমি মনে করবো যে এখানে তো আগে CH4 ছিল, একটা এইচের জায়গায় এখানে CH3 আসছে, আরেকটা এইচের জায়গায় আরেকটা CH3 আসছে, তাই এইটার নাম হয়ে যাবে ডাইমিথাইল মিথেন। এই কথা বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝলা? মানে উদ্ভূত নামটা কোনো একটা জাতকের উপরে বেস করে জিনিসটা হয়, যে জাতকের উপর বেস করে। যেমন তোমাকে আমি যদি বলি এই কথাটাই যদি বলি, মনে করো তোমাকে আমি বললাম যে CH4 ছিল, প্রত্যেকটা হাইড্রোজেনের জায়গায় একটা করে CH3 আসছে, মনে করো প্রত্যেকটা হাইড্রোজেনের জায়গায় একটা করে CH3 আসছে, তাহলে কয়টা হাইড্রোজেনের জায়গায় CH3 আসছে? 4টা। তাহলে 4টা হাইড্রোজেনের জায়গায় 4টা CH3 আসছে, মানে কি কয়টা আসছে বলো তো? 4টা, সেজন্য টেট্রা। কি আসছে বলো তো? মিথাইল, টেট্রা মিথাইল। তাহলে মিথাইলটা কার জায়গায় আসছে? মিথেনের জায়গায়, যে মিথেনের সবগুলো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, তাই টেট্রা মিথাইল মিথেন। এটাকে বলবে হচ্ছে উদ্ভূত নামকরণ। মানে যে কোনো একটা মানে
কনসেপ্ট কনসেপ্ট ধরা হয়েছে যে হ্যাঁ সি এর চারপাশে যদি এইচ থাকতো তাহলে হয়তো মিথেন। আমি যদি এখন মিথাইল গ্রুপ সবগুলাতে এইচ এর জায়গায় নিয়ে আসি তাহলে টেট্রা মিথাইল মিথেন, এটাকে আসলে আমরা বলবো হচ্ছে তোমার উদ্ভূত নাম। মানে এটার তো ইপ্যাক নাম করলে 1 2 3, হ্যাঁ 2 ডাইমিথাইল প্রোপেন হবে, 2 ডাইমিথাইল প্রোপেন, সেটা না হয়ে এটা আসলে টেট্রা মিথাইল মিথেন, এটা হচ্ছে তোমার উদ্ভূত নাম। এরকমই কিন্তু আরো জিনিস আছে, সেটা হচ্ছে কার্বিনল। কার্বিনলকে অ্যালকোহলের নামকরণ করা হয় কার্বিনল দিয়ে, যেমন CH3OH, এইটাকে কার্বিনল ধরা হয়। যদি এখন তোমার থাকে এরকম যে CH3 CH2OH, তাহলে আমরা এখন বুঝবো যে একটা H এর জায়গায় একটা CH3 আসছে, তাই এটার নাম হয়ে যাবে মিথাইল কার্বিনল। এই বলো কি হয়ে যাবে? মিথাইল কার্বিনল। মানে কার্বিনলটা যে ছিল তার একটা হাইড্রোজেনের জায়গায় একটা CH3 চলে আসছে। কথা বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝলা? একটা 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 হাইড্রোজেনের জায়গায়, মানে এই যে কার্বিনলের যে একটা হাইড্রোজেন, সেই জায়গায় একটা CH3 চলে আসছে, সেজন্য এটা হয়ে যাবে হচ্ছে মিথাইল কার্বিনল। তোমার যদি এরকম হয় যে CH3 CH2, হ্যাঁ তারপরে CH2OH, তার মানে একটা হাইড্রোজেনের জায়গায় দেখো এইখানকার একটা হাইড্রোজেনের জায়গায় এই পুরাটা চলে আসছে, তার মানে এটার নাম হয়ে যাবে ইথাইল কার্বিনল। এটার নাম হয়ে যাবে কি বলতো? ইথাইল কার্বিনল। তখন এটার নাম কিন্তু হয়ে যাবে ইথাইল কার্বিনল। কথা কি বুঝছো? ক্লিয়ার? বুঝছো? যদি আমি তোমাকে বলি যে ঠিক আছে এখানকার 2টা হাইড্রোজেনের জায়গায় 2টা CH3 আমি মনে করো দিয়ে দিলাম, ঠিক আছে, মানে এখানে যে 3টা ছিল তার মধ্যে 2টার জায়গায় 2টা CH3 দিলাম, তখন কি হবে? মানে নর্মালি তো ছিল CH3OH, সেইখান থেকে 2টা H এর জায়গায় 2টা CH3 আসছে, তখন আমি বলবো কি ডাইমিথাইল। দেখো ডাইমিথাইল কার্বিনল, তখন আর ইথাইল কার্বিনল না, কিন্তু তখন কিন্তু ডাইমিথাইল কার্বিনল হয়ে যাবে, তখন কিন্তু ডাইমিথাইল কার্বিনল হয়ে যাবে। কথা কি বুঝছো কি বুঝো নাই? একটু আমাকে জানাও। সবাই কি ক্লিয়ার? একটু আমাকে সবাই বলো যে ক্লিয়ার কিনা। আমরা এখনই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যে নামকরণে, সেটা হচ্ছে ইউপ্যাক নামকরণে কিন্তু আমরা চলে যাব। এটা কি ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝেছো? একটু কমেন্ট করো সবাই। সবাই বুঝেছো? এইবার আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ইউপ্যাক নামকরণে আমরা চলে যাব। এটা হচ্ছে 3 নাম্বার, তাই না? 3 নাম্বারে ছিল আমাদের হচ্ছে ইউপ্যাক নামকরণ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির নামকরণ যেটা। সবাই কি ক্লিয়ার হয়েছো? একটু আমাকে কমেন্ট করো দেখি। ইয়েস স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হলেও তোমাদের পরীক্ষায় যে এগুলো আসে না তা কিন্তু না। কার্বিনল, ইথাইল কার্বিনল, ডাইমিথাইল কার্বিনল, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। উদ্ভূত নামের ক্ষেত্রেও হ্যাঁ টেট্রামিথাইল মিথেন, ডাইমিথাইল মিথেন, এগুলোও কিন্তু চলে আসে উদ্ভূত নামকরণ। হ্যাঁ, তারপরে আইসো, নিও, এগুলো তো তোমার চলেই আসে। নিও মানে এগুলোর স্ক্যাটেলন স্ট্রাকচার যেমন, মানে আইসো এর স্ক্যাটেলন স্ট্রাকচারগুলো এরকম হয়। আইসো মানে এই যে 2 নাম্বারে একটা বের হয়, এটাকে বলি আমরা আসলে আইসো। হ্যাঁ, এগুলো যেহেতু PDF দিয়ে দিব। আবার নিওর বেলা এই 2 নাম্বারে যদি 2টা 2 পাশে বের হয়, সেটাকে বলি আমরা নিও। এগুলো তোমাদেরকে আলাদা করে আমি যখন আলাদা করে পড়াবো আর কি, তখন তোমরা খুব ইজিলি বুঝে যাবা। তাহলে আইসো নিও বুঝলা তোমরা, এইদিকে তোমরা অ্যালকেনের বিষয়টা বুঝছো, আর একটা কার্বিনল বুঝছো। এইবার আমরা চলে আসি হচ্ছে ইউপ্যাক নামকরণে। ক্লিয়ার? বুঝছো? আসো এখন আমরা কিন্তু শুরু করে দেই। আচ্ছা, ইউপ্যাক নামকরণ করতে গেলে আমাদের কি আলটিমেটলি কি লাগবে বলো দেখি? আমাদেরকে প্রথমত যেই ইয়েগুলা আমাদের কার্যকরী মূলকগুলো আছে, সেগুলো সবগুলো চিনি কিনা, আমাদেরকে এটা কি লাগবে কি লাগবে না? লাগবে অবশ্যই, তাই না? আচ্ছা বলো তো, অ্যালকেন মানে কি? সবগুলো কি কার্বন কার্বন কি সব সিঙ্গেল বন্ড না? কার্বন কার্বন সবগুলোই সিঙ্গেল বন্ড, তাই না? কার্বন কার্বন সবগুলোই কি বন্ড? সিঙ্গেল বন্ড, রাইট? আচ্ছা, কার্বন কার্বন সবগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড, এগুলো হচ্ছে এগুলোকে বলতেছি আমরা অ্যালকেন। আচ্ছা, অ্যালকিনের কি অবস্থা? বলো? কার্বন কার্বন কি বন্ড? ডাবল বন্ড, তাই না? কার্বন কার্বন হচ্ছে আমাদের ডাবল বন্ড, হচ্ছে আমাদের অ্যালকিন। আমরা একটু কার্যকরী মূলকগুলা মানে আমরা একটু দেখে নেই। আমরা একটি কার্যকরী মূলকগুলাকে একটু দেখে নেই। সবার মনে টনে আছে কিনা? আমি যেহেতু এটা বলেছি সবার জন্য এই ক্লাসটা, তাই কার্যকরী মূলকগুলাকে একটু আমরা দেখে নিয়ে নিই, ঠিক আছে? অ্যালকিন বলো তো, অ্যালকাইনের কাহিনী কি? কার্বন কার্বন কয় বন্ড বলো? অ্যালকাইনের কাহিনী কি? অ্যালকাইন কার্বন কার্বন কয় বন্ড? কার্বন কার্বন হচ্ছে তোমার ট্রিপল বন্ড হইলে হচ্ছে অ্যালকাইন হবে, রাইট? কার্বন কার্বন কত বন্ড হইলে অ্যালকাইন হবে? ট্রিপল বন্ড হইলে অ্যালকাইন হয়। ওকে,
মনে আছে? আচ্ছা, আমি যদি এখন বলি যে অ্যালকোহলের বিষয় কি আমরা জানি? অ্যালকোহলের ক্ষেত্রে কার্বনের সাথে কি থাকে বলতো? OH, তাই না? কার্বনের সাথে OH, এটাকে আমরা বলি অ্যালকোহল। মনে আছে সবার? অ্যালকোহল। ওকে, তারপরে তোমাদেরকে যদি আমি বলি অ্যালডিহাইডের ক্ষেত্রে কি থাকে? অ্যালডিহাইডের ক্ষেত্রে থাকে C ডবল বন্ড O দিয়ে একপাশে H থাকবে, তাহলে সেটাকে বলি আমরা হচ্ছে অ্যালডিহাইড। আর কিটোনের ক্ষেত্রে কি থাকে? কিটোনের ক্ষেত্রে C ডবল বন্ড O দিয়ে দুই পাশে আমাদের অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক, মানে কার্বনযুক্ত কিছু থাকবে, তাই না? এটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে কিটোন, কার্বনযুক্ত কিছু একটা জিনিস থাকবে, তাহলে কিটোন। ওকে, ঠিক আছে। তো এরকম করে আমরা অ্যামিনের কথা যখন আমরা বলবো, সি দিয়ে কি থাকে বলতো? NH2 থাকে, তাই না? সি দিয়ে NH2 থাকে, অ্যামিন। তারপরে নাইট্রো, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড। তোমরা জানো জৈব অ্যাসিডে কি থাকে? জৈব অ্যাসিডে থাকে C ডবল বন্ড O দিয়ে OH থাকে, এগুলো তো জানো তোমরা, তাই না? ওকে, ঠিক আছে। মোটামুটি এগুলো যে জানি, আমরা এক এক করে একটু আমরা শেখার চেষ্টা করি যে এগুলোর নামকরণগুলো কি রকমের হবে। আচ্ছা, তোমাদের এই জিনিসটা সবার মনে আছে কিনা আমি একটু জানতে চাই যে আমরা কার্বনের সংখ্যা যখন এক হয়, কার্বনের সংখ্যা 2 হইলে, কার্বনের সংখ্যা 3 হইলে, এইভাবে করে আমরা যে বলি যে প্রথমে কার্বনের সংখ্যা 1 হইলে কি হয় বলো দেখি? কার্বনের সংখ্যা 1 হইলে সেটার নাম হয় মিথ, হ্যাঁ, মিথ। তারপরে কার্বনের সংখ্যা 2 হইলে সেটার নাম হয় ইথ, কার্বনের সংখ্যা 3 হইলে হয় প্রোপ, তাই না? এভাবে করে বলতাম না? কার্বনের সংখ্যা 4 হইলে সেটাকে বলি আমরা বিউট, কার্বনের সংখ্যা 5 হইলে সেটাকে বলি আমরা কি বলতো? পেন্ট, কার্বনের সংখ্যা 6 হইলে সেটাকে বলি আমরা হেক্স, কার্বনের সংখ্যা 7 হইলে সেটাকে বলি আমরা হেপ্ট, কার্বনের সংখ্যা 8 হইলে সেটাকে বলি আমরা অক্ট, কার্বনের সংখ্যা 9 হইলে সেটাকে বলি আমরা নন, আর কার্বনের সংখ্যা 10 হইলে সেটাকে বলি আমরা ডেক। যদিও তোমরা মানে আমরা অ্যাডমিশনের সময় প্রায় 50 পর্যন্ত, একবারে টেট্রাডেকোস পর্যন্ত, হ্যাঁ, পর্যন্ত করতে থাকি, মানে 40 পর্যন্ত করি, কিন্তু তোমার এখন দরকার নেই উনডেক আর ডোডেক পর্যন্ত রাখতে পারো। টিকসও দরকার নেই, ইকোস হচ্ছে 20, ইকোস পর্যন্ত দরকার নেই। 12 হচ্ছে ডোডেক, মানে তুমি এর পরেরগুলো অবশ্য সহজ আর কি, মানে কার্বন 13 হইলে ট্রাইডেক, হ্যাঁ, তারপরে টেট্রাডেক, তারপরে পেন্টাডেক, হেক্সাডেক, তারপরে হেক্সাডেক, হেপ্টাডেক, অক্টাডেক, ননাডেক, তারপরে ইকস, হেনিকস, হ্যাঁ, তারপরে এই জিনিসগুলো চলে আসে, এগুলোর দরকার নেই আমার এখন পর্যন্ত। মোটামুটি তুমি 12টায় মনে রাখো, 12টা মনে বা 20 পর্যন্ত মনে রাখতে পারো, ইকোস পর্যন্ত মনে রাখতে পারো, ঠিক আছে? ইকোস পর্যন্ত মনে রাখলেও সমস্যা নেই, 20 পর্যন্ত মনে রাখলেও সমস্যা নেই। তো এইটা হচ্ছে কার্বনের সংখ্যা, এগুলো হচ্ছে রুট নেম। এগুলো কার্বনের সংখ্যা যত হবে এটার উপরে বেস করে তার রুট নেম কি হবে সেটা, এটা হচ্ছে রুট নেমটা কি হবে, ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের রুট নেম। তো এই যে রুট নেমটা যে আছে, আমরা যদি প্রথমত এই জিনিসটার কথা চিন্তা করি যে আমরা যদি বলি অ্যালকেন, দেখো অ্যালকেন যদি কথাটা বলি আমরা অ্যালকেন, তো অ্যালকেন যখন আমরা বলবো সেই রুট নেমের সাথে কি যুক্ত হবে বলতো? ANE যুক্ত হবে, রুট নেমের সাথে ANE যুক্ত হবে। ভালো করে ব্যাপারটা বুঝো, খুবই ইজি একটা জিনিস। রুট নেমের সাথে আসলে আমাদের ANE যুক্ত হবে। আবার যখন অ্যালকিন থাকে তখন রুট নেমের সাথে কি যুক্ত হয় বলতো? রুট নেমের সাথে আমাদের ENE যুক্ত হয়। আবার অ্যালকাইন যখন থাকে তখন রুট নেমের সাথে কি যুক্ত হয় বলতো? YNE যুক্ত হয়, মানে আইন যুক্ত হয়, আইন, YNE। তাই এটা আমাদের মনে আছে না? এই জিনিসগুলো মনে আছে না সবার মনে আছে তো, না? ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন খেয়াল করো, ধরো আমরা প্রথমত আমরা একটা করে ধরি, একটা করে আমরা শেষ করি। মনে করো আমাদের কাছে আছে
আমাদের কাছে আছে অ্যালকেন। অ্যালকেন আমরা আগে শেষ করি। অ্যালকেনের বিষয়টা যদি আমরা মানে কিছুটা মানে পুরাটা শেষ করব না, কারণ আমাদের অ্যালকেনের যখন আমরা প্রস্তুত প্রণালী পড়বো আবার বিক্রিয়া পড়বো তখনও আমরা শিখবো। তবে সবগুলোর ধারণা আজকে আমরা আসলে নিয়ে যাব, কারণ সবগুলোর ধারণা হয়ে গেলে পরবর্তীতে পড়তে আমাদের জন্য ইজি হবে, বুঝতে আমাদের সুবিধা হবে। সেই জন্য এখন আগে আমরা সবগুলো সম্পর্কে আগে ধারণা নিয়ে নেব। খেয়াল করো, অ্যালকেনের যে বিষয়টা আছে যে কার্বন কার্বন কি সিঙ্গেল বন্ড না, কার্বন কার্বন সবগুলো সিঙ্গেল বন্ড। তাহলে তোমার যদি এরকম থাকে কখনো যে CH3, হ্যাঁ CH2 মনে করো CH3 এরকম করে আছে, তাই না? তাহলে তুমি এটার নাম কি দিবা? তুমি তো বলবা যে এখানে কার্বন আছে কয়টা, 1 2 3 4। তাহলে এটাকে আমরা বলবো 4 কার্বন বিশিষ্ট রুট নেম হচ্ছে বিউট। আর যেহেতু অ্যালকেন সবগুলো সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড থাকলে কি হবে, এগুলো যদি সিঙ্গেল বন্ড থাকে, সব সিঙ্গেল বন্ড যদি থাকে মানে একক বন্ধন থাকে তাহলে অ্যালকেন হবে। যদি একটাও ডাবল বন্ড থাকে তাহলে অ্যালকিন হবে। একটাও ট্রিপল বন্ড থাকলে কি হবে, অ্যালকাইন হবে। তো যেহেতু সব সিঙ্গেল বন্ড তার মানে সেটা অ্যালকেনের জাতকভুক্ত, তার মানে সেটাকে আমরা বলবো কি বিউট যোগ এন মানে বিউটেন। শুধু বিউটেন যে আছে এটাই কিন্তু ইউপ্যাক নাম, এটাই কিন্তু ইউপ্যাক নাম। এই জিনিসেরই জেনারেল নেম, এটার জেনারেল নেম কিন্তু বা সাধারণ নাম কিন্তু হচ্ছে এন বিউটেন। এই কথা কি বুঝছো কি বুঝো নাই? কেউ যদি মনে রাখো, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, মনে করো পরীক্ষায় আসলো যে এটার ইউপ্যাক নাম কি, আর তুমি দিয়ে দিলে এন বিউটেন, ভুল। জেনারেল নেম কি? জেনারেল নেম হচ্ছে এন বিউটেন, আর ইউপ্যাক নাম শুধু বিউটেন। সবাই কি বুঝছো? ক্লিয়ার? জেনারেল নেম আর ইউপ্যাক নেম কিন্তু বুঝতে হবে, শুধু বিউটেনটাই কিন্তু ইউপ্যাক নাম, বুঝছো? আচ্ছা, যদি তোমাকে আমি বলি যে মনে করো CH3, এখানে দিলাম CH, এইখানে দিলাম CH3, এখানে দিলাম CH2, এখানে দিলাম মনে করো CH3। যদি আমি তোমাকে এটা বলি যে তুমি বলো তো, একটু আগে যে আমি শিখাইলাম 2 নাম্বার কার্বনে যদি CH3 থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা আসলে কি বলি? আমাদের এখানে নেট কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমরা প্রত্যেকটা জিনিসের নামকরণ নিয়ে আগামীকালকে ক্লাস করি। আজকে কারেন্টের অনেক ডিস্টার্বিং মিনিটে এখানে মনে হয় IPS এর সংযোগটা দিতে হবে। তো যেহেতু এমনিতেও 1 ঘন্টা আজকে হয়েছে, একবারে প্রাথমিক ভাবে করে 2টা শিখছি, কালকে একবারে ইউপ্যাক নাম প্রথম থেকে শেষ পর্যন্ত আগে শিখে যাই। আজকেরটা একবারে খুবই নর্মাল একটা ক্লাস নিলাম যাতে করে প্রথম দিনে তোমাদের, তারপরও ক্লাসটা কিন্তু আমি অবশ্যই ইউটিউবে আপলোড করে দিব, যেহেতু ইউটিউবে আপলোড করে দিব। এবং তোমার এই গ্রুপের মধ্যে তোমরা সবাই গ্রুপটার মধ্যে ওই যেটা ইয়ে করা আছে সেই গ্রুপে HSC কেমিস্ট্রি যে গ্রুপটা আছে সেটাতে সবাই আপলোড হয়ে থাকো, জয়েন হয়ে থাকো। আমরা আগামীকালকে আবার 9টার দিকে, মানে প্রতিদিন 9টার দিকে ক্লাস হবে। 1 ঘন্টা করে ক্লাস করব বা 1.5 ঘন্টা করে ক্লাস করব। যদি 12 দিনের জায়গায় 10-12 দিনের জায়গায় যদি 13-14 দিন লাগে, প্যারা আছে? কোনো প্যারা নাই, কিন্তু আমাদেরকে যোগাযোগ শেষ করতে হবে ম্যাক্সিমাম। মানে আমার 12 দিন টার্গেট, 12 দিনে সবকিছু শেষ হয়ে আমরা আসলে সবকিছুই পেরে যাব, এটাই আমাদের টার্গেট হবে। কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, প্রতিদিনকার পড়াটা প্রতিদিন করতে হবে। হ্যাঁ, কোনো জায়গায় তোমার যাওয়ার দরকার নেই, কোনো প্রাইভেটই পড়ার দরকার নেই, আমার কাছে প্রাইভেট পড়ার দরকার নেই। আলাদাভাবে করে কিসের তুমি প্রাইভেট পড়বা? এইখানে জাস্ট তুমি সবই শিখবা। তুমি গ্রুপের মধ্যে শেয়ার দিবা, আজকের যে ক্লাস নোটটা আছে সেটা তোমরা শেয়ার দিবা, ঠিক আছে? ক্লাস নোটটা শেয়ার দিয়ে দিবা তোমরা, যেটা যারা আসলে করছো, কোনো প্যারা নাই। তোমরা অবশ্যই ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে? কারেন্ট আসলে পিডিএফটা দিতে পারবো, যেহেতু কারেন্ট নাই এখন আর পিডিএফ দিতে পারছি না, পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নেই। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।